আজ পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। সাংবিধানিক অধিকার, সরকারের কোনো পদক্ষেপ নেই জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। আলোচনায় পরবর্তী রাষ্ট্রপ্রধান, সম্ভাব্য তালিকায় 7 জন। মক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 3 জন নিহত, আহত আরও 2 বাংলাদেশি। শোকে স্তব্ধ পরিবার। ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, ছড়াচ্ছে ভারত জুড়ে। আজ সারা দেশে বিক্ষোভের ডাক, অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ। স্বাগত প্রবাসের সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন আরও ডালপালা মিলেছে। বিভিন্ন সূত্র বলছে অসুস্থতার কারণ দেখিয়ে আজই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন তিনি। তবে বঙ্গভবন থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পদত্যাগ রাষ্ট্রপ্রধানের সাংবিধানিক অধিকার। এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। আজ অনেক কিছু জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পালাবদল হলেও অন্তর্বর্তী সরকারের সময়ও রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও গণ অভ্যুত্থানের পর তার অপসারণ চেয়েছিলেন শিক্ষার্থীরা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের রাজনৈতিক পটভূমিতে ভিন্নতা তৈরি হলেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সঙ্গে সঙ্গে সরানোর পথে যায়নি বিএনপি। যদিও সরকার পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল। পালন করিব। আমি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন। নতুন কেউ না আসা পর্যন্ত স্পিকারই হবেন রাষ্ট্রপ্রধান। পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা নেই। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এ নিয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আপনি বললেন যে এটা একটা গুঞ্জন, গণমাধ্যমে আসছে, হতে পারে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন। প্রক্রিয়াটা না, এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে। সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। এদিকে বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন একাধিক মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আগামীকাল পরিষ্কার হবে। স্পিকার তো নাই ভাই, স্পিকার তো নাই, তাহলে তো কালকে হচ্ছে না, কালকে হচ্ছে তারপরে অন্য কোনো বিষয় আলোচনায় একটা অবৈধীকরণ, তারপর কিছু কিছু আলোচনা, আমাদের এই রাষ্ট্রপতির বিষয়ে কোনো আলোচনা হয়নি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা পরে নির্ধারণ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? কার হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবি? রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির 6 জ্যেষ্ঠ নেতা এবং একজন সিনিয়র সচিবের নাম। দেশের ক্ষমতার কেন্দ্রে এখন নতুন সমীকরণ, কার মাথায় উঠবে রাষ্ট্রপতির মুকুট? বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ, রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় থাকা ব্যক্তিদের বিষয়ে আরও জানাচ্ছেন মাসুদ সুমন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনৈতিক পরিস্থিতি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। বর্তমান সরকারের 5 মাসের মাথায় জোর গুঞ্জন শুরু হয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। যদি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন, তাহলে কে হবেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের মার্চ মাস থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে দলটির 6ষ্ঠ জাতীয় সম্মেলন থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ কুমিল্লা 1 আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান ও নজরুল ইসলাম খান। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গুঞ্জনের রেশ ধরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকেই স্থায়ী রাষ্ট্রপতি করা হবে কিনা সময়ই তা বলে দিবে। রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জনে জায়গা করে নিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও নিয়মিত প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দাকে এই আলোচনায় চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও শোনা যাচ্ছে। গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান হলেই জানা যাবে কে হচ্ছেন বঙ্গভবনের 23তম বাসিন্দা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আছেন বাবা ও বড় ছেলে। পারিবারিক স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত বাবা ও বড় ছেলে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের বাড়ি ঢাকার শেরেবাংলা নগর থানার নর্থ শ্যামলীর 2 নম্বর রোডে। একই পরিবারের 3 সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে ঢাকার নর্থ শ্যামলী এলাকা সহ স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। সরকারের আশ্বাসে থামেনি ক্ষোভ, বরং আরও উত্তপ্ত হয়েছে রাজপথ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবারও আন্দোলনের মাঠে ছিল ককরোচ জনতা পার্টি। সেই সঙ্গে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ দেশে জুড়ে দিয়েছে বিক্ষোভের ডাক। এই এলাকার আশেপাশে ইন্টারনেট বন্ধ রয়েছে। এদিকে দিল্লির বিক্ষোভ ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে। শিক্ষা ইস্যুতে শুরু হওয়া এই প্রতিবাদ এখন ক্রমেই রূপ নিচ্ছে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং পুলিশি অভিযানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে দিয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক। একই দাবিতে সংসদ এলাকায় বিক্ষোভ করেছে কংগ্রেস। সেই বিক্ষোভে অংশ নেন সোনিয়া গান্ধী। রাহুল গান্ধীর নেতৃত্বে শিক্ষার্থীদের সমর্থনে গান্ধী স্মৃতিতে বিক্ষোভ করেছেন কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতারা। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়েছেন তারা। দিল্লির গণ্ডি পেরিয়ে আন্দোলনের ঢেউ আরও ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। কলকাতা, বেঙ্গালুরু, পুনে সহ একাধিক জায়গায় দেখা গেছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। এদিকে অসুস্থতার কারণে আন্দোলনের মাঠ থেকে কয়েক ঘন্টা বিরতি নিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে আন্দোলন থেকে সরে যাননি তিনি। সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় জানিয়েছেন, বিরতি শুধু শরীরের, আন্দোলনে নয়, দ্রুত আবার ফিরবেন রাজপথে। বুধবার মধ্যরাতে পুলিশের দমন পীড়ন শিক্ষার্থীদের যন্তর মন্তর থেকে সরাতে পারেনি, বরং প্রতিটি হস্তক্ষেপ যেন আন্দোলনের আগুনে নতুন করে ঘি ঢালছে। বাড়ছে সরকারের উপর চাপ। চন্দ্রা, নিউজ 24। দিল্লিতে হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 12 ও 13 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা উবায়েদ জানান, আমন্ত্রণের চিঠি পেয়েছে বাংলাদেশ, তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিদেশ সফরের সময় রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ হয়েছে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।
বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা আশা করে বলেও জানান তিনি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে এবং হবে। এই সফরের মধ্য দিয়ে আরো নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরো সুগম হবে। ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৃহস্পতিবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এই শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে এআরএফ এর সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও পৃথক আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃ ইস্যুর সময়সীমা আরও 6 মাস বাড়িয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই বিশেষ সুবিধা আগামী 31 ডিসেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে বিদেশে অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্টে নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম বা অন্য তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু বা পুনঃ ইস্যুর আবেদন করতে পারবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে থাকা 6 প্রার্থী বৃহস্পতিবার ঐতিহাসিক সাধারণ পরিষদ হলে টেলিভিশন বিতর্কে অংশ নেন। বিদায়ী মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর 1 সপ্তাহ আগে এই বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দেজ স্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, কোস্টারিকার রেবেকা গ্রিন্সপান, গায়ানার ক্যারোলিন রদ্রিগেজ, বিরকেট ও সেনেগালের ম্যাকি সাল। 90 মিনিটের এই অনুষ্ঠানে প্রার্থীরা কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক জানান, এই আলোচনা বিশ্বজুড়ে অন্যতম গুরুত্বপূর্ণ পদে থাকা প্রার্থীদের চিন্তা ভাবনা, অগ্রাধিকার এবং নেতৃত্বের দৃষ্টিভঙ্গি জানার একটি বিরল সুযোগ তৈরি করবে। ঢাকা সহ সারা দেশের সিএনজি পাম্পে ফের গ্যাসের তীব্র সংকট। কয়েকদিন ধরেই এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। যেখানেই যাচ্ছেন সেখানে দীর্ঘ সারি, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। আর কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মহেশখালী টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এমন পরিস্থিতি, সংকট কেটে যাবে শিগগিরই। সিএনজি স্টেশন থেকে যানবাহনের জন্য গ্যাস নেওয়া এখন যেন ধৈর্যের বিরাট একটা পরীক্ষা। কেউ আসছেন ভোর রাতে, কেউ ভোরের আলো ফুটতে না ফুটতেই। দীর্ঘ সারিতে অপেক্ষাটা ঘন্টার পর ঘন্টা, কারো লাগছে 4 ঘন্টা, কারো লাগছে আরও বেশি। কেউ বা আবার ঘুরছেন এই পাম্প থেকে সেই পাম্পে। রাজধানী জুড়েই এমন পরিস্থিতি। গ্যাস নাই, গ্যাস আপনার 1 সপ্তাহ 15 দিন যাবতেই ঠিকমতো গ্যাস নিতে পারি না, গ্যাসের প্রেসার কম, 1-150 টাকার গ্যাস ঢোকে আর ঢোকে না। 8টার থেকে এখানে সিরিয়াল আছে। সরকারের কাছে দাবি এইটাই আমাদের, যে আমরা যেন পাম্পে গ্যাসটা পাই, কারণ এটাতে আমাদের রিজিক। রাজধানীর পার্শ্ববর্তী এলাকা গাজীপুরের টঙ্গী, এখানেও ভোর থেকে দেখা গেছে লম্বা সারি। প্রেসার যেখানে 210-20 থাকার কথা, সেখানে প্রেসার চলে আসছে 110-20-এ। গ্যাস পাওয়া যায় না, প্রেসার থাকে না, একবার গ্যাস নিয়ে ঢাকায় যায় আবার আসা যায় না। সাভারেও একই চিত্র। সিএনজি ফিলিং স্টেশন ও কারখানায় দেখা গিয়েছে গ্যাসের তীব্র সংকট। কোথাও কোথাও তীব্র ভিড়ে বিশৃঙ্খলার ঘটনাও ঘটছে। বুধবার রাতে ঠাকুরগাঁওয়ে ঘটে এমন ঘটনা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঘটেছে হাতাহাতির ঘটনাও। হুজুগে বাঙালি কেউ একজন বলছে উরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আর তেল ঢুকবে না, হুজুগে সবাই তেল নিতে চলে আসছে। প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে জ্বালানির কোনো সংকট নেই, সবই গুজব। 2টার পর থেকে মানুষ খুব তেল নেওয়ার জন্য ভিড় করতেছে,
কিন্তু আমাদের তেল প্রচুর পরিমাণ আছে, তেলে কোনো সমস্যা নাই, সংকট নাই। সরকারিভাবে জানানো হয়েছে আগামী 2-3 দিনের মধ্যেই কেটে যাবে গ্যাসের সংকট। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে এসব কথা বলেন তিনি। জানান, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার। বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল ফিকি এফডিআই সম্মেলন 2026। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক উঠে আসে সম্মেলনে। How to convert these advantages into a larger, more diversified and more sustainable flow of foreign investment. Allows us to privatize a lot of government assets in a much faster pace. It also enables us to do things like free trade zone, how we get all the students for our country, those who are in school, colleges, universities, ready for the future of the world. এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অভ্যন্তরীণ বাজার, তরুণ জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নির্বাচিত সরকারের স্থিতিশীলতা বিদেশি বিনিয়োগের জন্য বড় শক্তি। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশে বিনিয়োগ করলে পাশে থাকবে সরকার। The new forward-looking BNP government wants your companies to invest and expand in Bangladesh. Whether you are a local entrepreneur or a foreign investor. When you invest in Bangladesh, our government will invest in you through our time, support and policies. প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিনিয়োগের আইনি সুরক্ষা জোরদার এবং কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। সহজ করা হয়েছে মুনাফা দেশে ফেরত আনার প্রক্রিয়া। সেই সাথে পুঁজিবাজার শক্তিশালী করা এবং লালফিতার দৌরাত্ম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বন্দর, লজিস্টিক ও অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। We are also developing a stronger capital market, encouraging startups, reducing unnecessary regulation, cutting red tape, simplifying government procedures, and digitizing public services. প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু বিনিয়োগের গন্তব্য নয়, দীর্ঘমেয়াদী অংশীদারিত্বেরও নির্ভরযোগ্য ঠিকানা হতে চায়। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যাত্রায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। গণভোট অবৈধ হলে দেশে এখন কোনো সরকার নেই, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, গণভোটে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও সরকার বলছে অবৈধ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি। ন্যায্য অধিকার আদায়ে সবাইকে প্রস্তুত থাকারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ ও আহতদের যথাযথ সম্মান দিতে সরকারের প্রতি জোর দাবি জানান বিরোধী দলীয় নেতা। যাদের কারণে আজকের সংসদ, আজকের সরকার, আজকের বিরোধী দল তাদেরকে অগ্রাহ্য অপমান করবেন না, তাদের আত্মা অভিশাপ দেবে। জিম্বাবুয়ের চেয়ে অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ হবে বলে জানান সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি বলেন, দীর্ঘদিন বোর্ডের সাথে যুক্ত না থাকলেও দেশের ক্রিকেটের স্বার্থে সবসময় নিবেদিত আছেন তিনি। দর্শক, আকরাম খানের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী শুভদেব নাথ। দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক আকরাম খান। তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে 1997 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মাইলফলক স্পর্শ করে। সেই সাফল্যের পথ ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশের। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, দেশের ক্রিকেটের প্রয়োজনে ভবিষ্যতেও কাজ করতে চান তিনি, তবে সেটি স্বল্প সময়ের জন্য। রিসেন্টলি আমি বোর্ড থেকে বের হয়েছি, বাট এটা তো কোনো না, যখনই যদি কোনো কিছু দরকার হয় আমরা তো অলওয়েজ আসি, যেহেতু জীবনে তো 60-70% ক্রিকেটের জন্য দিয়েছি।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ। আকরাম খানের মতে কন্ডিশন, পেস বোলিং এবং ধারাবাহিক ব্যাটিং সব মিলিয়ে এই সফর হবে বাংলাদেশের জন্য আরো বড় পরীক্ষা। ভেরি ইম্পর্টেন্ট বাট ভেরি ডিফিকাল্ট অলসো, কারণ ওখানে উইকেট তো আপনার আমাদের মতো ফ্রেন্ডলি থাকবে না, আপনার বলাররাও অ্যাডভান্টেজ পাবে, তো সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। তো যেটা নিয়ে আমরা ভেরি সেটাই ওখানে একটা টাফ টাইম যাবে। তবে নতুন সভাপতি হিসেবে তামিম ইকবালকে মূল্যায়নের জন্য আরো সময় দেওয়ার পক্ষেই মত আকরাম খানের। এখন তো বলাটা আসলে খুবই আর্লি হয়ে যাবে, কারণ আসছে তো বেশি দিন হয়নি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। ধন্যবাদ সবাইকে।